দেখো, আমি পরিষ্কার করে তোমাকে বলতে চাই, যে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ভোট হচ্ছে তাতে কিন্তু নরেন্দ্র মোদী তৃতীয়বারের যে ক্ষমতায় আসবে বা এনডিএ যে ক্ষমতায় আসবে এ নিয়ে আমার মনের মধ্যে সামান্যতম সংশয় বা দ্বিধা নেই। তৃতীয়বারের মসনদে কে বসবেন দিল্লিতে, 4 তারিখে সেটা নির্ধারিত হবে এবং এটা মোদির পক্ষে যাবে বলেই আমি মনে করছি। 4 তারিখের ভোট গণনার পরে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বেই দিল্লিতে ক্ষমতায় বিজেপি আসবে বা এনডিএ ক্ষমতায় আসবে, এই সম্ভাবনায় কিন্তু আমি দেখছি। আবারও তৃণমূল কংগ্রেস বড় ভাঙনের অপেক্ষা, সময়ের অপেক্ষা। এই বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ করে দিচ্ছে, একটার পর একটা রোড শো করছে, জনসভা করছে, জনসংযোগ করছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারের জন্য উত্তর কলকাতায় আসেননি এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য মানে প্রচার করেননি। মালা রায়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য কলকাতা দক্ষিণে। তার মানে কোনো একটা জায়গায় তৃণমূল কংগ্রেসের নব্য ভার্সেস আদির যে লড়াই। নির্বাচন কমিশনের তথ্য বলছে প্রথম 5 দফায় বাংলায় যে 25টি কেন্দ্রে ভোট হয়েছে সেখানে 19-এর লোকসভা নির্বাচনের চেয়ে ভোটের হার কম। কেন মনে হয় আপনার? মানুষ কি তবে বাংলার মানুষ ভোট গ্রহণে অংশগ্রহণের থেকে আগ্রহ হারাচ্ছে? না, আগ্রহ একেবারে হারাচ্ছে না। 3-4টে বড় কারণ আছে। যে 25টি আসনে ভোট হয়েছে প্রথম 5 দফায়, সেখানে কিন্তু মাইগ্রেন্ট লেবার মানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বিরাট। বাংলায় কাজ নেই, শিল্প নেই, কলকারখানায় নেই, স্কুল সার্ভিস কমিশনের নিয়মিত পরীক্ষা বাম আমলের মতন হয় না। ফলে মানুষ কি করবে তুমি আমায় বলতে পারো? ফলে গ্রামের পর গ্রাম মানুষ পড়াশোনা করে বসে আছে, চাকরির অভাবে বাধ্য হয়ে তারা চলে যাচ্ছে, অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। ফলে এই যে বিরাট সংখ্যক মানুষ গ্রাম ছেড়ে শহর ছেড়ে চলে যাচ্ছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলাগুলো হলো কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, এমনকি নদিয়া। এই জেলাগুলোতে মানে কাজের অভাব এতটাই বেশি যে বিরাট সংখ্যক মানুষ বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে চলে যাচ্ছে। ফলে তারা ভোটের সময় ফিরে আসেনি। কিসের জন্য ফিরে আসবে? আদর্শ তাদের কাছে নেই, ভালো নেতৃত্ব তাদের কাছে নেই, কোনো প্রত্যাশা নেই। ফলে এই পরিযায়ী শ্রমিকরা কিন্তু নিজের গাটের পয়সা খরচ করে ভিন্ন রাজ্যে যারা কাজ করেন তারা ভোটের সময় এসে ভোট দেননি। ফলে এই পরিযায়ী শ্রমিকদের যে অনুপস্থিতি, এই অনুপস্থিতির ফলটাই মূল কারণ যে কেন প্রথম 5 দফায় ভোট কম পড়লো, এতটা কম পড়লো। এবং একই সাথে যারা অ্যাবসেন্টি ভোটার মানে যারা থাকেন না, বাইরের রাজ্যে থাকে, পঞ্চায়েত নির্বাচনে তাদের নামে ফলস ভোট পড়ে যায়। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে, পুরসভা নির্বাচনের ক্ষেত্রে যেহেতু কেন্দ্রীয় বাহিনী থাকে না বা থাকলেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে না, ফলে সেখানে আমরা কিন্তু দেখেছি যে যারা অনুপস্থিত ভোটার থাকেন, বাইরের রাজ্যে কাজ করতে যান, সেই অনুপস্থিত ভোটারদের ভোটটা শাসক দল বছরকে বছর দিয়ে যায়। ফলে এবার সেই ফলস ভোটটা দিতে পারেনি কেন্দ্রের বাহিনী থাকার ফলে, এবং বুথের মধ্যে একটা বুথ মার্কিং ছিল সেন্ট্রাল ফোর্সের, তার ফলে কিন্তু মানে ফলস ভোট কিন্তু অনেকটাই এবার কম পড়েছে বা পড়েনি বললেই চলে। এটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় কারণটা হলো যে তুমি জানো প্রথম 5 দফায় মানে তাপমাত্রা মারাত্মক ছিল। একমাত্র মানে একেবারে উত্তরবঙ্গের উত্তর প্রান্তে কোচবিহারের যখন ভোট হয়েছে, কোচবিহার টু জলপাইগুড়ির হয়তো তাপমাত্রা নিয়ন্ত্রণে ছিল, কিন্তু যখন রায়গঞ্জে ভোট হয়েছে, বালুরঘাটে ভোট হয়েছে, মালদায় ভোট হয়েছে, তাপমাত্রা এতটাই অসহনীয় ছিল যে বয়স্ক মানুষ বা বাড়ির অসুস্থ মানুষ তাদের পক্ষে গিয়ে ভোট দেওয়া কার্যত অসম্ভব ছিল। ফলে তাপমাত্রার সাথে কিন্তু ভোটের হার কমের সম্পর্ক আছে। মনে রাখবে 2019-এর থেকে এবার তাপমাত্রা 3.2 সেলসিয়াস ডিগ্রি বেশি ছিল, গড়ে 3.2 সেলসিয়াস ডিগ্রি বেশি ছিল, আর ভোটের হারও কিন্তু প্রায় 4%-এর মতন কমেছে। ফলে তাপমাত্রা বৃদ্ধি, অসহিষ্ণু তাপমাত্রার সাথে কিন্তু ভোটের হারের কমার একটা সম্পর্ক আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। ফলে এই সমস্ত কারণগুলোই কিন্তু প্রথম 5 দফায় পশ্চিমবাংলা ভোটের হার কম হওয়ার পিছনে অন্যতম কারণ। এবং এটার সাথে তোমাকে একটা কথা বলতে চাই, যেটা তোমার মুখ দিয়ে আসলো, যে মানুষের মধ্যে অনীহা এসছে কি? হ্যাঁ, মানুষের একটা ছোট্ট অংশের অনীহা আছে, যারা সিনিক্যাল ভোট দেওয়ার ব্যাপারে। তারা ভাবছে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। মানে ভোট দিয়ে কি হবে? কোনো তো সুরাহা পাচ্ছি না, চাকরি বাকরি হচ্ছে না, রাস্তাঘাট ঠিক মতন নেই, শুধুমাত্র ভাষণ সর্বস্ব নেতা। ফলে মানুষের মধ্যে একটা সিনিক্যাল ভিউও আসছে। তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন রাজনৈতিক ব্যবস্থার প্রতি, রাজনীতির প্রতি, নেতাদের প্রতি তাদের কোনো আস্থা থাকছে না। ফলে নতুন করে উদ্যম পাচ্ছেন না ভোটের বাক্সে বা ভোট দেওয়ার প্রশ্নে। এই সিনিক্যাল যে মানুষ বা ভোটার,
এটা ছোট্ট অংশ হলেও কিন্তু একটা অংশ আছে যারা কিন্তু ভোটদানে উৎসাহিত হচ্ছেন না। স্যার, আমরা দেখলাম মঙ্গলের সন্ধ্যেতে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রীতিমতো পদযাত্রা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে কি বলা যায় যে একেবারে শেষ মুহূর্তে রাজ্যে এসে কলকাতার ভোটের অঙ্ক কিছুটা ঘুরিয়ে দিলেন প্রধানমন্ত্রী? দেখো, দেশের প্রধানমন্ত্রী কলকাতা মানে শহরের মধ্যে তিনি রোড শো করেছেন, পদযাত্রা নয়, রোড শো করেছেন, মানে যেখানে গাড়ির মধ্যে তিনি ছিলেন এবং তার কর্মী সমর্থকদের নিয়ে তিনি শ্যামবাজার থেকে সিমলা বিবেকানন্দের বাড়ি পর্যন্ত করেছেন রোড শো, এবং মানুষ উপচে পড়া ভিড় ছিল, উৎসাহ ছিল। দেখো, মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছে, তার তো একটা আলাদা আগ্রহ থাকবে। বিজেপি নেতা হিসাবে নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা বা তার প্রতি মানুষের একটা আলাদা আগ্রহ রয়েছে, সেটা অবশ্যই রোড শোতে প্রমাণিত হয়। তুমি যদি প্রথম থেকেই দেখো যে ভারতবর্ষের একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে প্রধানমন্ত্রী 42টা আসনের জন্য 22টা জনসভা করেছে। 22টা জনসভা কোনো প্রধানমন্ত্রীর করা অতীত রেকর্ড নেই, আমি যা খোঁজ নিয়ে দেখলাম। ফলে প্রধানমন্ত্রী, এবং এবার তুমি যদি দেখো 21-এর সাথে বিজেপির কৌশলও পরিবর্তন হয়েছে। 21-এ নরেন্দ্র মোদী অনেক পিছিয়ে ছিলেন প্রচারের দিক থেকে, সামনে ছিলেন হলো অমিত শাহ। অমিত শাহ, জেপি নাড্ডারা বেশি প্রচার করেছিলেন 21-এর বিধানসভা নির্বাচনে। এবার কিন্তু প্রথম থেকেই নরেন্দ্র মোদীকে মুখ করে পশ্চিমবাংলায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছিল। মোদী সে জলপাইগুড়িতে হোক, কোচবিহারে হোক বা কৃষ্ণনগরেই হোক, সর্বত্র লাখো লাখো মানুষ, যে মানে শেষ দিনের যে কাকদ্বীপের মথুরাপুর কনস্টিটিউয়েন্সির জন্য তিনি যে জনসভা করেছেন, ব্যাপক লোক হয়েছে, লাখো লোকের সমাবেশ হয়েছে। কর্মী সমর্থকদের মধ্যে তিনি কানেক্টিভিটি করতে পারেন। এবং নরেন্দ্র মোদী আসার ফলে যেটা আরেকটা বিষয় হলো যে একের পরে ইস্যু, যে মানে সেটা শিক্ষক দুর্নীতির ইস্যু হতে পারে, সেটা রামকৃষ্ণ মিশনকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য হতে পারে, সেটা ওবিসি রিজার্ভেশন কলকাতা হাইকোর্টের বাতিল করে দেওয়াকে কেন্দ্র করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ন্যারেটিভ তাকে প্রতিহত করার প্রশ্নে হতে পারে, সন্দেশখালীর মতন ইস্যু হতে পারে। যখন প্রধানমন্ত্রী কোনো কিছু এই সমস্ত ইস্যু জনসভায় বলেছেন, সেটা কিন্তু বলা যায় ব্যাপক প্রচার পেয়েছে। এবং বিজেপি রাজ্য রাজনীতির যে নেতৃত্ব যেগুলো বলে দিনের পর দিন বলেও প্রচারের মধ্যে আনতে পারেনি, শুভেন্দু অধিকারী হতে পারে বা সুকান্ত মজুমদাররা দিনের পর দিন জনসভা করেছেন। শুভেন্দু তো 148টা জনসভা করেছেন বলে খবর। ফলে এই জনসভাগুলোতে তারা বলেছেন ঠিকই, কিন্তু সেইভাবে প্রচার মাধ্যমে আসেনি, মানুষের মনের মধ্যে প্রবেশ করেনি, ইম্প্যাক্ট করেনি। কিন্তু প্রধানমন্ত্রী যখন এক একটা সফর করেছেন, তিনি এক একটা সফরের মধ্যে নানা ইস্যুকে তুলে ধরেছেন। কখনো সন্দেশখালীর ইস্যু তার আলোচ্য বিষয় হয়েছে, তো কখনো ওবিসি রিজার্ভেশন কেন মুসলিমদের দেওয়া হলো সেই প্রশ্নটা তিনি তুলেছেন, বা কখনো রামকৃষ্ণ মিশন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই ধরনের মন্তব্য করছে তা নিয়ে প্রশ্ন তোলা, এবং সেটার ব্যাপক প্রচার হয়েছে। বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটা মানে কানেক্টিভিটি তিনি তৈরি করতে পেরেছেন, এটা একটা বড় একটা ইম্প্যাক্ট। কিন্তু একই সাথে যে প্রশ্নটা আসে যে মাঠ ভরলেই কি ভোটের বাক্স ভরে, মানে সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে দেখো, মানে বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে কিন্তু খামতি ছিল বলেই মনে করি। এই নির্বাচনে আমি তোমাকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মানুষের মধ্যে ছিল। 2011 সালে যেমন মানুষ পরিবর্তন চেয়েছিল, এবার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুক্তি চেয়েছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি শেষ পর্যন্ত গতবারের মতন মানে 20টা বা 22টা বা 25টা আসন পেয়ে যায়, তাহলে কিন্তু এটা বলতে হবে যে বিরোধী দলের ব্যর্থতা। যে এত ক্ষোভ, এত অন্যায়, এত অবিচার, এত সন্দেশখালীর মতন ঘটনার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কী করে 20টার উপরে আসন পেল, বা 50%-এর উপরে আসন পেল, বা অর্ধেক মানুষের সমর্থন তারা পেল, আদায় করলো, তাহলে এই ব্যর্থতা কিন্তু সরাসরি বিজেপি দলের বা অন্য বিরোধী দলগুলো আছে তাদের ঘাড়ে চাপবে। যে তাহলে শেষ পর্যন্ত তারা মানুষকে বোঝাতে পারলেন না, তাহলে শেষ পর্যন্ত তাদের প্রচার কৌশলে কোনো খামতি ছিল, শেষ পর্যন্ত বুথ লেভেল স্তরে তারা মোদির বক্তব্যকে তুলে ধরতে পারলেন না, নাকি মানে স্থানীয় স্তরে বিজেপি যতটা গোছানো হওয়ার কথা ছিল ততটা গোছানো ছিল না। মানে নরেন্দ্র মোদী যে দিশা তৈরি করে দিয়েছিলেন, রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন, সেটাকে কার্যকারী করার জন্য যে বুথ লেভেলে সংগঠন দরকার ছিল, নেতৃত্বের দরকার ছিল, অল্টারনেটিভ পলিটিক্সের দরকার ছিল, শেষ পর্যন্ত কি তারা করতে পেরেছিলেন? নাকি তৃণমূলের মানে জামা, গা দেওয়া জামাটাকেই তারা নিজেদের গায়ে জড়িয়ে নিয়েছেন? সেই প্রশ্নটা আসবে। কেন আমি বলছি তৃণমূলের বিকল্প বক্তব্য আমি খুব একটা রাজ্য নেতৃত্বের কাছে পাইনি, তার কারণটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিতে যায়, শুভেন্দু অধিকারী বলছে আমরা 3,000 টাকা আসলে
আমরা 3,000 টাকা দেবো মানুষকে, মানে মহিলাদের 3,000 টাকা দিব। মমতা বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা 1,000 টাকা দিতে যায়, শুভেন্দু অধিকারী বলে 3,000 টাকা দিতে চাই। মানে মানে ভাতার পরিবর্তে ভাতা, এটা কোনো বিকল্প হতে পারে? মানে মানুষ সুশাসন চায়, পশ্চিমবাংলার মানুষ সত্যিই এখন একটা আইনের শাসন চায়, নিরপেক্ষ প্রশাসন চায়, পুলিশের মানে শান্তি, মানে পুলিশ যাতে দক্ষতার সাথে পরিচালিত হয়, নিরপেক্ষভাবে পরিচালিত হয়, মানুষ সেটা চায়। মানুষ চায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে মানে দলীয়করণ বন্ধ হোক। দেখো, সিপিএম এর আমলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে অনিলায়ন বলা হতো, তৃণমূল সেটাকে পাঠ্যায়ন করেছিল, এখন নতুন করে বাতায়ন চলছে। আর বিজেপি আরএসএস যেখানে আছে সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের গেরুয়াকরণ তারা করেছেন। ফলে মানুষ চায় যে কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলগুলো সঠিক পঠন পাঠন হোক, দলের যে প্রভাব সেখান থেকে মুক্ত হোক কলেজ বিশ্ববিদ্যালয়গুলো। এই বিকল্প ভাবনা চিন্তাগুলো কিন্তু বিজেপি এই নির্বাচনে তুলে ধরতে পারেনি। এবং একই সাথে উন্নয়নের যে স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের আগে দেখিয়েছিলেন, মানে তোমার গিয়ে রেলমন্ত্রী হিসাবে তিনি করেননি কিছু কাজ, কিন্তু তিনি বলেছিলেন 14টা কারখানা করে দেবো। তিনি বলেছিলেন একের পর এক মানে শিল্প আসবে, রেলের মাধ্যমে শিল্প আসবে, হাসপাতাল আসবে, ফুটবল মাঠ আসবে। মানে এক একটা বাজেট যখন 11 সালের আগে তিনি করেছেন রেল মন্ত্রকের দায়িত্ব নিয়ে, তখন মানুষকে শুধু স্বপ্ন ফেরি করেছেন। সেই স্বপ্ন ফেরিটাও কিন্তু বিজেপির শুভেন্দু অধিকারী করতে পারেনি, বা বিজেপি নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব করতে পারেনি। স্বপ্ন ছাড়া সত্যিকে অল্টারনেটিভ দেওয়া যায়, এটা কিন্তু আমরা 4 জুন অবশ্যই বুঝতে পারবো। ফলাফল আমি যে বলছি, মানুষের যে ক্ষোভ বিক্ষোভ ছিল, সেই ক্ষোভ বিক্ষোভের যদি প্রতিফলন না ঘটে, তার দায়টা কিন্তু মানে রাজ্য বিজেপি বা বঙ্গ বিজেপিকে নিতেই হবে। কিন্তু আমি বলবো যে প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা ছিল অভূতপূর্ব, সেই কারণেই প্রধানমন্ত্রী হয়তো বলেছেন যে ভারতবর্ষের সবচেয়ে ভালো ফলাফল আমরা পশ্চিমবাংলাতেই করব। ফলে প্রধানমন্ত্রী সেই রেটিং, ভারতবর্ষের সবচেয়ে ভালো ফলাফল পশ্চিমবাংলায় করব, সেটা যদি না হয় তার দায় কিন্তু রাজ্য বিজেপি। দিল্লির মসনদে আগামী 4 তারিখে কি ফল হতে চলেছে? দিল্লির মসনদে বসতে চলেছে কারা, যদি আপনার মতামত জিজ্ঞাসা। দেখো, এটা নিয়ে একটা বিরাট বিতর্ক এই মুহূর্তে চলছে। একদিকে যোগেন্দ্র যাদব বলছেন যে না, নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে না। অন্যদিকে প্রশান্ত কিশোর, পশ্চিমবাংলা মানুষের কাছে পরিচিত নাম, তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিস্ট ছিলেন 2021 সালে, তিনি বলছেন, আইপ্যাকের তিনি ছিলেন অন্যতম কর্ণধার, সেই প্রশান্ত কিশোর কিন্তু বলছেন যে না, মোদী কিন্তু ক্ষমতায় আসবে এবং গতবারের থেকে বেশি আসন নিয়ে আসবে। দেখো, আমি পরিষ্কার করে তোমাকে বলতে চাই, যে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ভোট হচ্ছে তাতে কিন্তু নরেন্দ্র মোদী তৃতীয়বারের যে ক্ষমতায় আসবে বা এনডিএ যে ক্ষমতায় আসবে, এ নিয়ে আমার মনের মধ্যে সামান্যতম সংশয় বা দ্বিধা নেই। তৃতীয়বারের মসনদে কে বসবেন দিল্লিতে 4 তারিখে সেটা নির্ধারিত হবে এবং এটা মোদির পক্ষে যাবে বলেই আমি মনে করছি। এবার প্রশ্নটা হচ্ছে যে কেন মনে করছি, তার কারণটা হলো যে দেখো, যে এটা কোনো মতেই বলা যায় না যে 2014 মতন এবার একতরফা মোদির লহর চলছে। আমরা বলতে পারি না পুলওয়ামার ঘটনার পর যে জাতীয়তাবাদের ইস্যুটা প্রভাব ফেলেছিল নির্বাচনে, ওই রকম প্রভাব এই নির্বাচনে ফেলেছে, আমি মনে করি না। আবার একই সাথে এটাও আমি মনে করি না যে মোদির বিরুদ্ধে তীব্র হাওয়া চলছে বা মানুষ মোদিকে রিজেক্ট করতে চাইছে, ফলে আগে ভাই তুমি হারো, এই ভাবনাও কিন্তু কাজ করছে না। ফলে কোনো একটা জায়গায় কোনো কেন্দ্রীয় ইস্যু কিন্তু এই নির্বাচনে নেই, রাজ্যে রাজ্যে ইস্যু আছে এবং সেখানে অবশ্যই অনেকগুলো সাব ইস্যু আছে, যেমন রাম মন্দিরের মতন সাব ইস্যু আছে, 370 ধারার মতন সাব ইস্যু আছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে, এবং বিজেপি বিভিন্ন জায়গায় যে সরকার চালাচ্ছে সেই সরকারের পক্ষে বিপক্ষে মানুষের ভাবনা চিন্তাগুলো আছে। এবং একই সাথে তোমায় আমি বলতে চাই যে নরেন্দ্র মোদী এবং এনডিএ যতটা জোটবদ্ধভাবে লড়াই করছে, আমরা যদি ইন্ডিয়া জোটের দিকে তাকাই, সেখানে কিন্তু আমরা দেখব মমতা বন্দ্যোপাধ্যায় একাই লড়াই করছে, পাঞ্জাবে কংগ্রেস আকালি দল আলাদা আলাদা করে লড়াই করছে, বহু জায়গাতে ঠিক মতন অ্যালায়েন্সটা হয়নি, এবং যতটা সংগঠিতভাবে অ্যালায়েন্স হওয়ার কথা ছিল সেই মানে ইন্ডিয়া অ্যালায়েন্স হয়নি। নীতিশ কুমার বেরিয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বলেছেন যে কংগ্রেস 40টা বেশি আসন পাবে না, বিজেপি আবার সেইটাকে নিয়ে প্রচার করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন কংগ্রেস হেরে যাবে। ফলে এরকম অসংখ্য মানে বলা যায় যে ছিদ্র বা দুর্বলতার জায়গা ইন্ডিয়া জোটের ছিল, কিন্তু তারপরেও আমি বলবো যে প্রথমে হেমন্ত সোরেন, পরে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর
রামলীলা ময়দানে সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট কংগ্রেসের নেতৃত্বে যে সভা ডেকেছিল তারপরে কিন্তু অনেকটা সংগঠিত মনে হচ্ছে এবং বেশ কিছু রাজ্যে কিন্তু তারা জোট গঠন করতেও পেরেছে, অর্থাৎ আসন সমঝোতা করতে পেরেছে। কোথায় কোথায় তারা আসন সমঝোতা করলো, তা মানে ইন্ডিয়া জোট আসন সমঝোতা করলো উত্তরপ্রদেশে, সঠিকভাবে বিহারে তারা করতে পেরেছে, তারা দিল্লিতে করতে পেরেছেন, তাদের জোট খুব সুন্দরভাবে হয়েছে মহারাষ্ট্রে, তামিলনাড়ুতে তাদের জোট হয়েছে। ফলে এই রাজ্যগুলোতে তারা জোট তৈরি করতে পেরেছেন এবং এককভাবে মানে তারা জোটবদ্ধভাবে লড়াই করতে পেরেছেন। ফলে মনে করা হচ্ছে যে 2019-এর মতন হয়তো কিছু কিছু রাজ্যে একতরফা ভোট হবে না। মানে মনে রাখবে, উত্তর ভারতবর্ষ এবং পশ্চিম ভারতবর্ষে এবং মধ্য ভারতবর্ষে বিজেপি কার্যত সুইপ করেছিল। 2019 সালে এককভাবে তারা সুইপ করেছিল উত্তর ভারতবর্ষের ক্ষেত্রে, মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে, পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে। এবার কিন্তু মনে করা হচ্ছে যে মধ্য ভারতবর্ষ, উত্তর ভারতবর্ষ এবং পশ্চিম ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে কিন্তু বিজেপির সামান্য হলেও ফাটল হবে। তার মধ্যে কোথায় কোথায় মহারাষ্ট্রে তাদের কিন্তু আসন সংখ্যা কমতে পারে। কেন কমতে পারে? সেখানে শিবসেনাকে দূরে সরিয়ে রাখা হয়েছে। মানে শিবসেনার তোমার কি একনাথ সিন্দেকে নিয়ে যে সরকার চালাচ্ছে বিজেপি, সেই সরকারের শিবসেনার যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকারী কিন্তু একনাথ সিন্দের পক্ষে যায়নি। মানুষের রায় কিন্তু বা ভাবনা চিন্তা কিন্তু এখনো উদ্ধব ঠাকরের পক্ষে আছে। ফলে শিবসেনা মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে মানে আসন কম পাওয়ার সম্ভাবনা থাকবে। বিজেপির আসন কম না পেলেও কিন্তু একনাথ সিন্দে অথবা অজিত পাওয়ার এখানে যুক্ত হয়েছে, শারদ পাওয়ার থেকে বেরিয়ে গিয়ে, এনসিপির থেকে বেরিয়ে গিয়ে। এনসিপিরও কিন্তু স্টেকটা কিন্তু এখনও কিন্তু শারদ পাওয়ারকে কেন্দ্র করে আছে। যেমন করে উদ্ধব ঠাকুরের হাতে এখনও ব্যাটনটা আছে শিবসেনার, যারা কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করেছে। আবার এনসিপির মূল ব্যাটনটা কিন্তু এখনও শারদ পাওয়ারের হাতে আছে, যারা কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করেছে। ফলে বিজেপি নিজের আসন না কমলেও শিবসেনাকে যে আসনগুলো ছেড়েছে, ছাড়া মানে একনাথ সিন্দেকে যে আসনগুলো ছাড়া হয়েছে, বা মানে প্রফুল্ল প্যাটেলের হাতে যে আসনগুলো এনসিপিকে ছাড়া হয়েছে, সেগুলোকে কিন্তু বেশিরভাগই পরাজিত হবে তারা। ফলে এখানে কিন্তু মনে করা হচ্ছে বিজেপি বা তার অ্যালায়েন্সের আসন কমতে পারে। বিহারেতেও একইভাবে কিন্তু তাদের আসন কমতে পারে। বিহারে মনে করা হচ্ছে জেডিইউ, বিজেপি ভালো রেজাল্ট করলেও বিজেপি 17টা আসনে লড়াই করছে, জেডিইউ 16টা আসনে লড়াই করছে। সেখানে কিন্তু জেডিইউ এর নীতিশ কুমারের যে পাল্টিবাজ, মানে বারবার তিনি পরিবর্তন করছেন, কখনো কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলছেন, মানে আরজেডিকে সঙ্গে নিয়ে, কখনো বিজেপিকে নিয়ে, এই বারবার পাল্টি খাওয়াটাকে কিন্তু মানুষ ভালো চোখে দেখছেন না। ফলে শেষ মুহূর্তে বিজেপির সাথে অ্যালায়েন্স করলেও মনে করা হচ্ছে জেডিইউ, জনতা দল ইউনাইটেড এর নেতা নীতিশ কুমার কিন্তু 16টা আসনে লড়াই করে বেশিরভাগ আসনেই হারবেন, এইটা মনে করা হচ্ছে বিহারের ক্ষেত্রে। আরজেডি এবং কংগ্রেসের ভালো ফলের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একইভাবে হরিয়ানা থেকে যদি আমি একটা লাইন টানি, হরিয়ানা, দিল্লি এবং পাঞ্জাব, এখানে 30টা আসন আছে। এই 30টা আসনের মধ্যে হরিয়ানার 10টা আসনের মধ্যে বেশ কয়েকটা আসনে হারার সম্ভাবনা আছে বিজেপির। দিল্লিতে 2টো আসনে হারার সম্ভাবনা আছে এবং পাঞ্জাবেও কিন্তু বিজেপি যে গতবার যে 2টো আসন পেয়েছিল এবার ধরে রাখতে পারবে না। ফলে এই 30টা আসনের মধ্যে কিন্তু একটা বড় সেটব্যাক বিজেপির জন্য অপেক্ষা করছে বলেই মনে করা হচ্ছে। তবে উত্তরপ্রদেশে কিন্তু বিজেপি কিন্তু আসন গতবার 62টা পেয়েছিল। 80টা আসনের যে উত্তরপ্রদেশ, 62টা আসন পেয়েছিল বিজেপি এবং 2টো আসন পেয়েছিল তার জোট সঙ্গী আপনা দল। মনে করা হচ্ছে এই 64 আসন এবারও কিন্তু তারা ধরে রাখতে পারবে। শুধু তাই নয়, আসন বাড়তে পারে, উত্তরপ্রদেশে আসন বাড়তে পারে বলেই লাস্ট মুহূর্তে খবর। ফলে এখানে কেন বাড়তে পারে, তার কারণ হলো গতবার বহুজন সমাজবাদী আর সমাজবাদ পার্টির মধ্যে ছিল, অ্যালায়েন্স ছিল। এবার বহুজন পার্টি বেরিয়ে যাওয়াতে আলাদাভাবে লড়াই, ফলে ভোটের বিভাজনের সম্ভাবনায় কিন্তু বিজেপির আসন কয়েকটা জায়গায় বাড়লেও বাড়তে পারে, এই সম্ভাবনা আছে। এবার আমরা যদি মধ্য ভারতবর্ষের দেখি, তাহলে মোর অললেস একই ধরনের ফলাফল আসতে পারে। সেটা হলো মধ্যপ্রদেশের একই রকম রেজাল্ট আসতে পারে। 29টা আসন আছে, বেশিরভাগ আসনেই বিজেপি জয়ী হবে। 11টা আসন আছে ছত্তিশগড়ে, সেখানে মনে করা হচ্ছে 1-2টো আসন বাইরে যেতে পারে, বাদ বাকি 9টা আসনে বিজেপি তো অবশ্যই ছত্তিশগড়ে জয়ী হবে। রাজস্থানে একমাত্র যেখানে 4-5টা আসন কংগ্রেস পেতে পারে বলে মনে করা হচ্ছে, গতবার সুইপ করেছিল বিজেপি, এখানে 4-5টা আসন কমার সম্ভাবনা আছে। গুজরাটে যে আসন আছে সবগুলোতেই বিজেপি জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশের ক্ষেত্রেও একই কথা বলা হচ্ছে। কিন্তু আমরা যদি পূর্ব ভারতবর্ষ থেকে দক্ষিণ ভারতবর্ষে একটা লাইন টানি, তাহলে পূর্ব থেকে দক্ষিণে কিন্তু বিজেপির কিছু গেইন হবে বা তার জোট সঙ্গীর গেইন হবে। যেমন আসামে 2টো আসনের জয়ের সম্ভাবনা থাকবে। 14 আসামের লোকসভা কেন্দ্র রয়েছে, 14টা আসন, তার মধ্যে 2টো আসনের জয়ের সম্ভাবনা তাদের অতিরিক্ত আছে।
আমি পশ্চিমবাংলাটাকে স্কিপ করছি। এবার যদি আমরা তেলেঙ্গানার দিকে তাকাই, তেলেঙ্গানাতে কিন্তু এবার সরাসরি লড়াই বিজেপি এবং কংগ্রেসের হচ্ছে। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, যেটা ভারতীয় রাষ্ট্র সমিতি নামে নতুন দল, মানে নতুন নাম, সেখানে কিন্তু চন্দ্রশেখর রাওয়ের কিন্তু মানে অবস্থা ভালো নয়। সরাসরি কংগ্রেস এবং বিজেপির লড়াইয়ে কিন্তু দুটো দলই লাভবান হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ আঞ্চলিক শক্তি হিসাবে বিআরএসের মানে ক্ষয়িষ্ণু শক্তি হয়ে যাবে এই নির্বাচনে, এটাই মনে করা হচ্ছে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিজেপির আসন বৃদ্ধির জায়গা, সেটা হলো অন্ধ্রপ্রদেশের শেষ মুহূর্তে তারা টিডিপির সাথে সমঝোতা করেছে, তেলুগু দেশম পার্টি এবং জনসেনা, এই চিরঞ্জিতের জনসেনা এবং টিডিপি সাথে অ্যালায়েন্স করার ফলে এখানে কিন্তু অন্ততপক্ষে 13 থেকে 14টা আসন তারা বাড়াবে বলেই মনে করা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে। এবং সেখানে কিন্তু জগনের যে দল ওয়াইআরএস কংগ্রেস, তারা কিন্তু ক্ষয়িষ্ণু দল হবে, ক্ষমতাচ্যুত হবে রাজ্যের বিধানসভাতেও। এবং তামিলনাড়ুতেও 1-2টো আসন তারা পেতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যদি, পূর্ব ভারতবর্ষ থেকে দক্ষিণ ভারতবর্ষ পর্যন্ত যদি একটা রেখাচিত্র করো, তাহলে বিজেপি গতবার অর্থাৎ 2019-এ 50টা আসন পেয়েছিল, এবার কিন্তু তারা 30টা আসন অতিরিক্ত যুক্ত করবে, অর্থাৎ 80টা আসনের মতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে যে আসনগুলো তারা উত্তর এবং পশ্চিম ভারতবর্ষে হারাবে, সেইটা কিন্তু তারা মেক আপ করতে পারবে এই পূর্ব এবং দক্ষিণ ভারতবর্ষ থেকে। ফলে ঘরে ঘরে যেটা হবে, খুব পরিষ্কার করে বলতে চাই যে বিজেপি কিন্তু 290-এর নিচে আসন পাওয়ার কথা নয়, আবার ওদিকে 310-এর মধ্যেই পাওয়ার কথা এখন যা পরিস্থিতি, একদম লাস্ট যে হিসাব আমরা করছি। একইভাবে এনডিএ কিন্তু 310 থেকে যদি আমরা একটা রেখাচিত্র টানি, তাহলে 340 পর্যন্ত তারা নিয়ে যেতে পারে। এই বিটুইন এর মধ্যে সর্বভারতীয় স্তরে ফলাফল হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই ফলাফলে হেরফের মানে হতে গেলে কি করতে হতো। কংগ্রেসের সাথে বিজেপির যে সরাসরি লড়াই হচ্ছে প্রায় 190টা আসনে, সেখানে কিন্তু কংগ্রেসের স্ট্রাইক রেট বাড়াতে হতো। অর্থাৎ খুব পরিষ্কার করে কংগ্রেসে অনেক বেটার রেজাল্ট করতে হতো। কিন্তু কংগ্রেস যেখানে রেজাল্ট করছে, তুমি লক্ষ্য করে দেখো, সেখানে মূলত মানে অবিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদের রেজাল্ট ভালো হচ্ছে। সেটা কেরালার ক্ষেত্রে বামেদের সাথে লড়াই করে আসন পাচ্ছে, তারা ডিএমকে সঙ্গী হয়ে তামিলনাড়ুতে কয়েকটা আসন পাবে, তারা পাঞ্জাবে 2-1টা আসন পেতে পারে, তারা মানে ইয়েতে তেলেঙ্গানাতে তারা যে আসন পাবে সেটার মূলত বিআরএসের সাথে লড়াই করে তারা আসন পাবে। এবং পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করে যদি বহরমপুর বা দক্ষিণ মালদার মতন সিট আসন জয়ী হয়। বা তুমি যদি লক্ষ্য করো যে সারা ভারতবর্ষে 1-2টো করে আসন যেগুলো কংগ্রেস পাবে, তার মধ্যে একমাত্র রাজস্থান উত্তরপ্রদেশ ছাড়া, রাজস্থান উত্তরপ্রদেশে মূলত এবং কর্ণাটকে, অবশ্য আরেকটা বলা দরকার যে কর্ণাটকেও কিন্তু কংগ্রেসের যে আসন কয়েকটা বাড়বে। মানে গতবার তারা 28টা আসনের মধ্যে কার্যত 2টো আসন পেয়েছিল, এবার কিন্তু আমি বলছি তোমাকে যে কংগ্রেস কিন্তু প্রায় 8-10টা আসন পেতে পারে সেখানে। এবং নতুন সরকার তৈরি হয়েছে, নতুন ভাবনা চিন্তা অনুসারে মানুষ চলছেন, তারপরেও কিন্তু বিজেপি ওখানে 13-14টা সিট পেতে পারে। এই কারণেই যে মানে জনতা দল সেকুলারের সাথে কর্ণাটকে তারা অ্যালায়েন্স তৈরি করেছে। জনতা দল সেকুলার সাথে অ্যালায়েন্স তৈরি করবার ফলে যে কাস্ট ইকুয়েশন, সেটা বিজেপি সঙ্গে নিতে পেরেছে। তার ফলে বিজেপি 50%-এর উপরে আসন, 28টা আসনের কর্ণাটক লোকসভা, সেখানে বিজেপি 15-16টা আসন পাবে, বাদ বাকিটা কংগ্রেসের ঝুলিতে যাবে। ফলে সব মিলে আমি বলবো যে কংগ্রেস আরও বেটার করার সুযোগ ছিল যদি বিজেপিকে স্ট্রাইক রেট, তারা বিজেপির বিরুদ্ধে স্ট্রং স্ট্রাইক রেট রাখতে পারত। গতবার 8% আসনে, অর্থাৎ যেখানে বিজেপি এবং তোমার গিয়ে কংগ্রেসের সরাসরি লড়াই হয়েছে, সেখানে মাত্র 100টা আসনের মধ্যে 8টা আসনে কংগ্রেস জিতেছে। এবার হয়তো 15টা আসনে জিততে পারে, শতকরা 15টা আসনে জিততে পারে। কিন্তু এই স্ট্রাইক রেট যদি 40-45-এ নিয়ে যেতে পারতো, তাহলে হয়তো ক্ষমতার পরিবর্তনের সম্ভাবনা ছিল, কিন্তু সেটা হয়নি। ফলে ক্ষমতার পরিবর্তনের সম্ভাবনাটা আমি কম দেখছি। অর্থাৎ 4 তারিখের ভোট গণনার পরে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বেই দিল্লিতে ক্ষমতায় বিজেপি আসবে বা এনডিএ ক্ষমতায় আসবে, এই সম্ভাবনায় কিন্তু আমি দেখছি। কথার সূত্র ধরেই আপনাকে প্রশ্নটা করব যে আগামী কিছুদিনের মধ্যে কি রাজ্যের রাজনীতিতে একটি বড় পরিবর্তন হতে চলেছে? দেখো, যদি ফলাফল ভালো হয় বিজেপির, তাহলে ডেফিনেটলি রাজ্য রাজনীতি নড়ে যাবে। মানে রাজ্যের তৃণমূলের বহু বিধায়ক থেকে শুরু করে মানে তৃণমূলের যারা নেতৃত্ব, তাদের মধ্যে কিন্তু তৃণমূলের নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যথেষ্ট ক্ষোভ বিক্ষোভ আছে। ফলে বিজেপি যদি কোনো কারণে ভালো রেজাল্ট করে,
আবারও তৃণমূল কংগ্রেস বড় ভাঙনের অপেক্ষা, সময়ের অপেক্ষা। এমন তো হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদকই আলাদা কোনো শক্তি হয়ে উঠবে। কারণ তুমি লক্ষ্য করে দেখলে যে বেশ কিছুদিন ধরে মাদার ভার্সেস যুবার লড়াই চলছে, অর্থাৎ তৃণমূলের আদি তৃণমূল এবং নব্য তৃণমূলদের লড়াই চলছে। লড়াইটা এমন লোকসভা নির্বাচনে আগে তোমরা দেখেছো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়স সীমা নির্ধারণ করে পরিষ্কার করে বলেছিলেন সৌগত রায়কে কেন প্রার্থী করা হবে, কেন মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় প্রার্থী হবেন, কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন, কেন মালা রায় প্রার্থী হবেন, এবারে এই পুরনোদেরকে কেন প্রার্থী করা হবে, নতুনদেরকে কেন নয়, এই প্রশ্নটাকে রেখে তিনি বয়সসীমা নির্ধারণ করতে চেয়েছিলেন। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো সঙ্গী সৌগত রায়দের রাখার পক্ষে ছিলেন। শেষ পর্যন্ত তুমি যদি লক্ষ্য করো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে লড়াই, নেতৃত্বের লড়াই, সেই লড়াইটা কিন্তু লোকসভা নির্বাচনের প্রচারের মধ্যেও জারি রাখলেন। এই 2024 লোকসভা নির্বাচনের যে প্রচার হলো, সেখানে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি। অর্থাৎ শ্রীরামপুরের কোনো জনসভা বা মানে রাজনৈতিক প্রচারে কিন্তু বা ভোটের প্রচারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অংশ নেননি। কল্যাণের প্রতি তার যে অবস্থান ছিল সেটা কিন্তু ভোট প্রচারের মধ্যেও তিনি জারি রেখেছেন। একইভাবে দমদমে তার আপত্তি ছিল সৌগত রায়ের যে সৌগত রায়ের বয়স হয়ে গেছে, কেন অল্প বয়সে এখানে কেউ প্রার্থী হবেন না। এবং শেষ পর্যন্ত কিন্তু সৌগত রায়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি জনসভাও করতে আসেননি, একটি রাজনৈতিক কর্মসূচিও পালন করতে আসেননি। তার আপত্তি ছিল উত্তর কলকাতার তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মানে অবস্থাটা এমনই ছিল যে কুণাল ঘোষ থেকে শুরু করে প্রত্যেকেই বলেছিল যে তারা সুদীপকে প্রার্থী চান না উত্তর কলকাতায়। শুধু তাই না, কুণালের বিখ্যাত উক্তি যে উত্তর কলকাতায় তো দুজন তৃণমূলের প্রার্থী, বিজেপির প্রার্থী রয়েছে, একজন অফিসিয়াল প্রার্থী তাপস রায়, আরেকজন আনঅফিসিয়াল প্রার্থী হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং সেখানেও কিন্তু তুমি দেখো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ করে দিচ্ছে, একটার পর একটা রোড শো করছে, জনসভা করছে, জনসংযোগ করছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারের জন্য উত্তর কলকাতায় আসেননি এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য মানে প্রচার করেননি। মালা রায়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য কলকাতা দক্ষিণে। তার মানে কোনো একটা জায়গায় তৃণমূল কংগ্রেসের নব্য ভার্সেস আদির যে লড়াই, সেই লড়াইটা কিন্তু ভোটের মানে লোকসভা নির্বাচনে যদি বিজেপি ভালো রেজাল্ট করে, তাহলে আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে যুব ভার্সেস মাদারের যে লড়াই, আদি তৃণমূল ভার্সেস নব্য তৃণমূলের যে লড়াই, সেই লড়াইটা কিন্তু অনেক দূর প্রসারিত হবে, অনেক বিস্তৃত হতে পারে। এমনকি দলের মধ্যে যদি ভাঙন হয়ে যায় তাতেও আমি কিন্তু অবাক হব না। স্যার, আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আর 42 বলছেন না, তিনি তার টার্গেটটা নামিয়ে এনেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, আমি কোট আনকোট বলবো, যে 2019 সালের ভোটে ছিল 22, যদি খুব খারাপ হয়, যদি পৃথিবী রসাতলে যায়, তাহলেও 23 হয়। এখনো পর্যন্ত 9টি আসনে ভোট বাকি আছে, 33টি আসনে ভোট হয়ে গিয়েছে। এর মধ্যেই তৃণমূল 23 পার করে দিয়েছে। এটা কিসের ইঙ্গিত বলে মনে হয়? দেখো, একটা জিনিস আমি তোমাকে মান্যতা দিব, সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অফিসটা চালান, সাধারণ সম্পাদকের অফিস, সেটা কিন্তু আইপ্যাক টিমের দ্বারা পরিচালিত কিছুটা। আইপ্যাক কিন্তু প্রতিনিয়ত গ্রাম থেকে তথ্য সংগ্রহ করছে, বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করছে, তার ভিত্তিতে তারা বিশ্লেষণ করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট দিচ্ছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় 23-এর কথা বলেছেন, মানে বাকি আসনগুলো তাহলে উনি ছেড়ে দিচ্ছেন। মানে 10টা আসন যদি এই হিসেবে ধরি, 10টা, আমি আসলে এটা বোঝা নিয়েও একটা সমস্যা ছিল। 23টা কি সামগ্রিকভাবে বলছেন না 33টা নির্বাচন হয়েছে তার কনটেক্সটে বলছেন? যদি ধরি দেখি সে ফাইনালি 33টা যদি ধরি, তাতেও 10টা বিরোধীদের তিনি দিচ্ছেন, 42 হচ্ছে না, এটা পরিষ্কার তার বক্তব্যের মধ্য দিয়ে। আবার উল্টো দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে এবার ভারতবর্ষের সবচেয়ে ভালো রেজাল্ট হবে বিজেপির জন্য পশ্চিমবঙ্গে, এবং তারা 30টা আসন দাবি করছেন। এই প্রধানমন্ত্রীর হাতে আইবি আছে, সেন্ট্রাল আইবি আছে, তাদের রিপোর্ট আছে যে মানুষ কিভাবে ভোট দিচ্ছে না দিচ্ছে। আবার একই সাথে অমিত শাহর অফিসের সাথে যুক্ত আছে তথ্য সংগ্রহ বা সার্ভে টিম আছে বা কোম্পানি আছে, তারাও অমিত শাহকে কিন্তু প্রতিনিয়ত কোথায় কি ঘটছে, মানুষের মতামত কি আসছে, তারা কিন্তু জানাচ্ছে। ফলে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের তারা মানে তথ্য পাচ্ছেন, অন্যদিকে প্রধানমন্ত্রীর অমিত শাহর অফিসের মাধ্যমে তথ্য পাচ্ছেন। ফলে দুজনের তথ্যের মধ্যে কোনো একজন সত্যি হবেন, কোনো একজন ভুল হবেন, বা দুজনেরটাই সত্যি হতে পারে। দেখা যাক, মানে আমরা 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। তবে এটা ঠিক যে 42-এ যে হচ্ছে না, এবং রাজ্যের যা রাজনৈতিক পরিস্থিতি আছে তাতে বিরোধী পক্ষের ভালো রেজাল্ট করার সম্ভাবনা কিন্তু ওপিনিয়ন পোলগুলো দেখিয়েছিল। যেখানে যারা গুরুত্বপূর্ণ ওপিনিয়ন পোল করেছিল, সি ভোটার তারা 20-2 দেখিয়েছিল, অর্থাৎ সমান সমান আসন পাবে তৃণমূল এবং বিজেপি। এইরকমই প্রবণতার সম্ভাবনা কিন্তু প্রবল। যদি এর থেকে খারাপ ফল বিজেপি করে,
তার রাজ্যে এত অসন্তোষের পরেও, এত সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকা সত্ত্বেও যদি বিজেপি খারাপ রেজাল্ট করে, মানে 2020টার আসনে কম পায়, তাহলে বুঝতে হবে রাজ্যের নেতৃত্বের দুর্বলতা ছিল, সংগঠনের দুর্বলতা ছিল, এবং রাজ্যের যে ডেমোগ্রাফি বা জনবিন্যাস, সেই কন্টেস্টের বিজেপির আদর্শ বা ভাবনা চিন্তাটাই পশ্চিমবাংলার রাজনীতির জন্য উপযুক্ত নয়।